গুড মর্নিং। স্লাইড দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। সরি লেট করার জন্য, আজকে লেট করে এসেছে, আবার যেতে হবে একটু কুইক। আর আগামী শনিবারে আমার ক্লাস হবে না। আগামী শনিবারে হচ্ছে সায়েন্স ল্যাবে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে, ওখানে আমি একটা আমার ইনভাইটেড লেকচার আছে, আর একটা হচ্ছে কি বলো ওটাকে, একটা সেশনে আমি চেয়ার, সেজন্য ওটা হবে না। শনিবারে ক্লাস হবে না, ওটা আমি অন্য একদিন মেকআপ করবো। আগামীকালকেও আমার ক্লাস সেশন আর কিছুই হবে না। কালকেও একইভাবে আমি আটকা পড়ে আছি, কালকেও কিছুই হবে না এগুলো। তোমাদের যেটা হচ্ছে CR46 কৌশিক, বুধবারে আমরা তাহলে এই আরেকদিন কি করা যায় সেটা আমরা দেখি। হ্যাঁ, জি স্যার। জমাটা তাহলে কালকে না করে তোমাদেরকে আমি আরেকটু সময় দিলাম, তোমরা বুধবার পর্যন্ত, বুধবার তোমার 12টা বা 2টা পর্যন্ত সময় থাকবে, এর মাঝে জমা দিতেই হবে, ঠিক আছে? যেটা PDF পাওয়ার পয়েন্ট যেটা জমা দিতে হবে সেটা। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা একটু কুইক যেতে থাকবো আমরা। স্যার পরের রবিবারে কোনো ঝামেলা আছে আবার? হ্যাঁ হ্যাঁ, পরের রবিবারে কি ঝামেলা আছে? এই রবিবার তো না, পরের রবিবারে নেই। ঠিক আছে। আমি কালকে আসলে, কারণ আমি কালকে সকালেই চলে যাব তো 8টার সময়। আমি কালকে থাক, দুপুরটা থাক, বুঝছো, দুপুরটা থাক। আমি যদি পারি আমি আমরা শুরু করে দেবো 2টা থেকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে স্যার কালকে টাইমটা সকালে সেশনাল থিওরি পার্ট, দুপুরটা থাকুক। দুপুরটা যদি আমি পারি, আমি তাহলে 2টা সময় থাকলে আমি করে ফেলবো। প্রেজেন্টেশন জমা দেওয়ার ব্যাপার আছে তো, ওই জন্য বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সবই জমা দিয়ে দেবা, মানে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ওই অ্যাসাইনমেন্টের মধ্যে তোমরা জমা দিয়ে দেবা। আচ্ছা, যদি হয় তাহলে আর কি আপনি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিবেন আর কি? না, মানে আমি দিয়ে দেবো, জমা নিয়ে নিই কালকেই, যেহেতু আচ্ছা, জমা দেওয়াটা কালকেই থাকুক। যদি আর প্রেজেন্ট হওয়াটা যদি পারি কালকেই হবে, আর না হলে আমি বুধবারে কি করা যায় দেখি। হ্যাঁ, আচ্ছা, আমাদের ডিফেক্ট যেটা হচ্ছে, আমরা 2 রকমের ডিফেক্ট হতে পারে। একটা হচ্ছে ইন্ট্রিনসিক, যেটা ম্যাটেরিয়ালের ভিতরে ইনহেরেন্ট টাইপের, আর একটা হচ্ছে বাইরে থেকে যদি কিছু আসে সেগুলো। ইন্ট্রিনসিক ডিফেক্ট হচ্ছে আমাদের যেরকম মনে করো ভ্যাকেন্সি হতে পারে, আর একটা হচ্ছে সেলফ ইন্টারস্টিশিয়াল অ্যাটম হতে পারে। সেলফ ইন্টারস্টিশিয়াল অ্যাটমটা কি জিনিস? সেলফ ইন্টারস্টিশিয়াল অ্যাটমটা কি জিনিস? কেউ একজন একটু বলতে পারো, যা মনে আসে বলো, নাম শুনে কি মনে হয়? সেলফ ইন্টারস্টিশিয়াল অ্যাটম, যে মেটালটা কোন ল্যাটিস, সেটাই আবার ইন্টারস্টিশিয়াল হচ্ছে। বলো বলো, যা ইচ্ছা বলো। স্যার ম্যাট্রিক্সটা যে মানে যে টাইপের ম্যাটেরিয়াল আর কি, মানে ইন্টারস্টিশিয়াল অ্যাটমটাই সেম ম্যাটেরিয়াল। স্যার ইন্টারস্টিশিয়াল সাইটে নিজের অ্যাটমটাই থাকে আর কি, এরকম। হ্যাঁ, ওই তো মনে করো ম্যাট্রিক্সের অ্যাটমটা, সে যে ইন্টারস্টিশিয়াল অ্যাটম গাদাগাদি করে যায় ঢুকে বসে থাকলো, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের সেলফ ইন্টারস্টিশিয়াল অ্যাটম। আর এক্সট্রিনসিক ডিফেক্ট হচ্ছে ইম্পিউরিটি অ্যাটম, যেরকম সাবস্টিটিউশনাল হতে পারে, আমাদের ইন্টারস্টিশিয়াল হতে পারে, ঠিক আছে? এরকম আর কি। একটা সাবস্টিটিউশনাল অ্যাটমের নাম বলো তো, যে কোনো একটা সিস্টেমে। আয়রন, মানে ইয়েতে আর কি, আমাদের আয়রন কার্বন ডাইঅক্সাইড সিলিকন বা ম্যাঙ্গানিজ এরকম থাকলে। আর ইন্টারস্টিশিয়াল, হানিফ আহমেদ, ইন্টারস্টিশিয়াল একটা অ্যাটমের নাম বলো তো, যে কোনো একটা সিস্টেমে। স্যার আয়রনের মধ্যে যদি কার্বন যেগুলো থাকে ওগুলো ইন্টারস্টিশিয়াল সাইটগুলোতে। আচ্ছা, কার্বন থাকলে ইন্টারস্টিশিয়াল, নাইট্রোজেন থাকলে কি হতে পারে? ইন্টারস্টিশিয়াল মানে ছোট অ্যাটম যেগুলো, এগুলো হচ্ছে মানে ইন্টারস্টিশিয়াল সাইটগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ভ্যাকেন্সি কি? ভ্যাকেন্সি হচ্ছে একটা অ্যাটম সাইট নরমালি অকুপাইড ইন দ্য পারফেক্ট ক্রিস্টাল ফ্রম হুইচ অ্যান অ্যাটম ইজ মিসিং। যদি ভ্যাকেন্সি মানে কি? ফাঁকা জায়গা, ঠিক আছে? আমার একটা ল্যাটিস যদি ফাঁকা থেকে যায়, একটা ল্যাটিস পয়েন্ট, তাহলে হচ্ছে যে আমাদের সেটাকে আমরা সাধারণত ভ্যাকেন্সি বলে থাকি।
তখন আমরা একটা একটা মনে করো একটা মেটালে বা একটা ক্রিস্টালে কি পরিমাণ ফ্রিকোয়েন্সি আছে সেটা মোটামুটি একটা ফিক্স থাকে, একটা ইকুয়েশন দিয়ে আমরা ডিরাইভ করতে পারি। যখন আমরা সেটাকে হিট করব, সলিডটাকে হিট করব, আবার সেই কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়ে যায়, কি চেঞ্জ হয়ে যায় সেটা আমরা দেখবো না। এখন যখন চেঞ্জ হয়ে যায় কি হয়, তাহলে আস্তে আস্তে আমাদের এই যে যেগুলো আসলো ওগুলো থেকে আমরা কি পাবো, আস্তে আস্তে আমাদের যখন একটা নতুন একটা ভ্যাকেন্সি রেট যখন মানে নাম্বার অফ ভ্যাকেন্সি যখন চেঞ্জ হয়ে যায়, নাম্বার অফ ভ্যাকেন্সি যখন আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে তখন আমাদের কি হতে পারে, আমাদের সেগুলোকে আমাদের ডিসলোকেশনের সোর্স হিসেবে অনেকগুলো আমাদের কাজ করে। মনে করো যখনই আমাদের ভ্যাকেন্সির নাম্বার চেঞ্জ হয়ে যাবে তখনই আমাদের গ্রেন বাউন্ডারিতেও আমাদের কিছু পরিবর্তন আসবে। আমরা পরিবর্তনগুলো আস্তে আস্তে দেখবো, আমরা ওভারভিউ চলতেছে, প্রথম চ্যাপ্টারটা মন্ডি ওভারভিউ টাইপেরই। গ্রেন বাউন্ডারিতে আমরা কিছু পরিবর্তন দেখবো। গ্রেন বাউন্ডারিকে আমরা বলি সিঙ্ক অ্যান্ড সোর্স বলি। হ্যাঁ, ভ্যাকেন্সিরও সিঙ্ক অ্যান্ড সোর্স, ডিসলোকেশনেরও আমরা তারা অনেকখানি সিঙ্ক অ্যান্ড সোর্স হিসেবে তারা কাজ করে। তাহলে আস্তে আস্তে আমরা সেখান থেকে আমরা ভ্যাকেন্সি গুলোকে আমরা পেতে আমরা সরি ডিসলোকেশন গুলো আমাদের জেনারেট করে বা অন্যান্য ডিফেক্ট গুলো আমরা সেখান থেকে আমরা কিছু পাই। সেজন্য গ্রেন বাউন্ডারি গুলো আমাদের সম্পূর্ণ ডিফারেন্ট স্টেটে থাকে। ডিফারেন্ট স্টেটে থাকে দেখে আমরা এচিং যখন করি, আমরা এচিং করেছি না, তোমরা এচিং করেছো এখন পর্যন্ত জি স্যার। মেটালোগ্রাফিতে? আমরা যখন এচিং করি গ্রেন বাউন্ডারিটাকে আমরা ডিফারেন্ট ভাবে দেখতে পারি, কারণ তার ওরিয়েন্টেশন থেকে তার ক্রিস্টালো স্ট্রাকচার বলবো না, ক্রিস্টালোগ্রাফিটা একটু ডিফারেন্ট থাকার জন্য তার প্যারেন্ট গ্রেনগুলো থেকে আমরা তাকে ডিফারেন্ট ভাবে আমরা তাকে দেখতে পারি, তার কন্ট্রাস্টটা ডিফারেন্ট হয়ে থাকে। আরো আমরা যেরকম আমরা একটা শিখে আসছি না যে গ্রুপের মতো থাকে, গ্রুপের মতো হয়ে যায় দেখে একটু ডিফারেন্ট দেখে যখন আমাদের ওই যে লাইট পড়ছে লাইট গুলো অন্যদিকে স্ক্যাটার হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, সেগুলোকে আমরা কালো কালো দেখি, তাই না? তাহলে তাহলে আমরা যদি এরপরে যাই, এখানে অনেক কথাবার্তা আছে। আমরা বেসিক্যালি ভ্যাকেন্সি তাহলে কিভাবে মুভ করে, ভ্যাকেন্সি কিভাবে মুভ করতে পারে। মনে করো এইখানে একটা এই জায়গাটা কি খালি ছিল, তাই না? এখন আমাদের ভ্যাকেন্সি তাহলে কিভাবে মুভ করতে পারে, মুভ করতে হলে কি করতে হবে, এই যে অ্যাটমটা ছিল এই অ্যাটমটাকে এই এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে আসতে হবে। এই অ্যাটমটাকে এ পজিশন থেকে যখন বি পজিশন আনলো তখন ভ্যাকেন্সিটা কোন দিকে মুভ করলো, এই যে বাঁ দিকে মুভ করলো না, এই জায়গাটা তো আমাদের ভ্যাকেন্সি ছিল, তাই না? এই ভ্যাকেন্সিটা ওয়ান স্টেপ এখানে চলে আসলো। তারপর এই অ্যাটমটাকে যদি আমরা সরাই ফেলতে পারি তাহলে ভ্যাকেন্সিটা আমাদের এইখানে চলে আসলো। তারপর মনে করো এই অ্যাটমটাকে উপর সরাই, ভ্যাকেন্সি এক লেভেল নিচে নেমে গেল। তারপর আমরা যদি ভ্যাকেন্সি হয়ে করে আস্তে আস্তে সরাই 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 আমাদের এইখানের ভ্যাকেন্সিটাকে আমরা এই এন্ডে নিয়ে আসতে পারি। এইভাবে করে হচ্ছে আমাদের ভ্যাকেন্সি মুভ করে। ভ্যাকেন্সি চাইলে যে জাম্প করে এই মাথা থেকে ওই মাথা চলে যাবে সেটা না, কিন্তু সে কি করবে, অ্যাটম টু অ্যাটম ডিসপ্লেসমেন্ট করবে, তাই না? জি স্যার। এই একা কৌশিক খালি কথা বলো কেন? তুমি কি সিআর দেখে তোমার কথা বলতে বাধ্য করা হচ্ছে নাকি আর কেউ কথা বলতে চাও না, নাকি তুমি বেশি কথা বলো, কোনটা? আচ্ছা, এখন তাহলে এই যে অ্যাটমের মাধ্যমে যেভাবে অ্যাটম টু অ্যাটম ডিসপ্লেসমেন্ট করে করে তারা যে মুভ করছে, এই মেথডটার নাম কি? মুতাসিম। মুতাসিম স্যার এই মুভমেন্টটার নাম কি? এই যে ভ্যাকেন্সি মুভ করছে অ্যাটম টু অ্যাটম ডিসপ্লেসমেন্ট করে। স্যার বলতে পারছি না। বলতে পারছি না? সীমান্ত তুমি মনে হয় কিছু বলতে চাচ্ছিলে, বলো। স্যার আমি মাত্র ক্লাসে জয়েন করতে পারছি, আমি অ্যাকচুয়ালি খুঁজে পাইনি আর কি। খুঁজে পাওনি? ক্যালেন্ডারে যাবে, সবসময় ক্যালেন্ডারে যাবে, অন্য কোথাও যাবে না, ক্যালেন্ডারে যাবে, ঠিক আছে? অন্যান্য স্যারদের অন্যান্য কোর্সের কথা বলতে পারছি না, আমার কোর্স সবসময় ক্যালেন্ডারে দিয়ে জয়েন করবে, ঠিক আছে? আমি ক্যালেন্ডারে সবসময় আপডেট থাকবে। আমি বলবো? না তুমি বলবা না, আমি কাকে জিজ্ঞাসা করব? উৎসব। ইয়েস স্যার। ইয়েস স্যার না অ্যানসার দাও। স্যার এটা তো বলতে পারতেছি না যে পয়েন্ট বাই পয়েন্ট মুভ করলে ভ্যাকেন্সি। সাদিকা। ডিফিউশন। আসিফ, আসিফুর রহমান 28।
স্যার মনে করতে পারছি না অ্যাকচুয়ালি। আচ্ছা হ্যাঁ বলো 46 কৌশিক। স্যার ভ্যাকেন্সি ডিফিউশন আর কি? খালি ডিফিউশন আবার ভ্যাকেন্সি ডিফিউশন মানে স্যার ভ্যাকেন্সিটা মানে প্রসেসটা হচ্ছে আমাদের ডিফিউশন প্রসেস। হ্যাঁ থ্যাংক ইউ। কি নাম ছিল তোমার? সাদিকা। থ্যাংক ইউ। আমরা ডিফিউশন প্রসেস আমরা পড়ে এসেছি জাস্ট গতটা আমি পরীক্ষা দিয়ে আসলাম কয়দিন আগে, ভুলে গেছো? স্যার আমাদের ডিফিউশনটা বাদ দিছিল। মানে আচ্ছা ঠিক আছে আমরা তো নাম তো জানি তাই না? জি স্যার। আমরা নাম জানি। ডিফিউশন হচ্ছে কি আমরা আমরা ওয়ান তো ডিফিউশন করেছি তাই না? এই যে অ্যাটম থেকে এক অ্যাটম থেকে আরেক অ্যাটম যখন মুভ করছে জাম্প করছে সেটা হচ্ছে আমাদের ডিফিউশন। এক অ্যাটম থেকে আরেকটা যখন যাচ্ছে তখন হচ্ছে সেটা হচ্ছে ডিফিউশন। এইভাবে করে করে এক স্টেপ থেকে এক স্টেপ। ওই যে তোমরা কি বলা যায় ওই যে বহুকাল আগে এখনকার কথা জানি না, আমি যখন 2001-2 সালের দিকে তখনই আমি একবার যে জায়গাটার নামে ভুলে গেলাম, সিলেটে একটা জায়গা আছে না পাথর থাকে যে, নামই ভুলে গেছি। আচ্ছা মানে আমি বলতে চাচ্ছিলাম কি মনে করো সিঁড়ির ধাপ এরকম একটু পরপর সিঁড়ির ধাপ আছে। তুমি সিঁড়ির ধাপে তুমি কি করবো 1 2 3 তুমি এই ধাপ থেকে এখানে জাম্প দিবা, তারপর এখানে জাম্প দিবা, তারপরের ধাপে যাবা, তারপরের ধাপে যাবা, তারপরের ধাপে যাবা, তারপরের ধাপে যাবা। এভাবে করে করে তো আমরা আমরা যাই না ঠিক না? অনেকগুলো যদি এরকম ধাপ থাকে এখানে পানি থাকে তাই না? আমরা একটা একটা করে জাম্প দেবো। অ্যাটমও এইভাবে করে ধীরে স্থির ভাবে তাকে তুমি যদি গুতোগুতি করো, তাকে যদি যথেষ্ট পরিমাণ সাহস দাও যে তুমি জাম্প দাও, সে তখন পরেরটাতে যে জাম্প দিবে। সে 3-4 ঘর পরে যে জাম্প দিবে না, কারণ অত পরিমাণ সাহস তুমি তাকে দিতে পারবে না। যদি দিতে পারো তো ভেরি গুড, রেডিয়েশনের মাধ্যমে তুমি যদি করতে পারো তাহলে তো ভেরি গুড। কিন্তু নর্মালি এখন যেটা করা হয় ওই ছোট ছোট যতটুকু সাহস পেলেই সে দেখা যাচ্ছে যে তার ওই যে শিকল ভেঙে ফেলার শক্তিটা যখনই হবে তখনই সে ভেঙে পরেরটাতে চলে যাবে। সে আরো বেশি শক্তি নেওয়ার জন্য ওয়েট করবে না যে আমি একদম হালকের মতো হয়ে আমি 2 বাদ দিয়ে 3 একদম জাম্প দেবো 1 2 3 চলে যাবো, যেটা সে করবে না। সে অল্প একটু যখনই শক্তিটা হবে তখনই সে ছুটে পরেরটাতে চলে যাবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমরা সোজা বাংলা এটুকু হচ্ছে আমাদের ডিফিউশন। তো এই টাকার মধ্যে এই এক্সাইটমেন্টটা কে আনতে পারবে? হানিফ আহমেদ? না হানিফ আহমেদকে কয়েকবার জিজ্ঞেস করছি। ত্রয়ী রোল 30 এই এক্সাইটমেন্টটা তার মধ্যে কে আনতে পারবে? মানে সে যে জাম্প দিয়ে পরেরটাতে সে যাওয়ার জন্য তাকে মোটিভেট কে করবে? এই মোটিভেশনাল স্পিকারটা কে এই অ্যাটমের জন্য? টেম্পারেচার, হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার। আচ্ছা ফাহিম মনে হয় কিছু বলতে যাচ্ছ, ফাহিম ফয়সাল বলো। আচ্ছা ঠিক আছে। আমি আর কি, সৌরভ বলবে তুমি কিছু? না কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। হাই টেম্পারেচার হচ্ছে আমার একটা, হ্যাঁ বলো কে কথা বলছো? আচ্ছা ঠিক আছে। হাই টেম্পার হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রণোদনা প্যাকেজ বলতে পারি আমরা, যে হাই টেম্পারেচারে সে ওই পরিমাণ সাহসটা তাকে দেওয়া হয় যে তুমি জাম্প দাও জাম্প দাও জাম্প দাও পরেরটাতে জাম্প দাও, জাম্প দিলে জন্য আবার মুভ করতে পারে। এভাবে করে আমরা ভ্যাকেন্সি মুভ করতে পারি। তাহলে আমরা দেখলাম যে ভ্যাকেন্সি মুভ করতে পারে। এখন বলো তো এখানে আমরা ছবিতে কতগুলো ডিফেক্ট দিয়েছি। ছবিগুলো আমরা আমরা এই দুইটা যদি নাও বলতে পারি কোনো সমস্যা নেই, আমরা এগুলো পরে আমরা একটু দেখবো। বলো তো প্রথমটা কি? আমি যাকে বলবো সে বলবা। আশিস রোল 1, আশিস ঘোষ। এইটা এখানে কি ধরনের ডিফেক্ট আছে এই ছবিতে? এখানে স্যার ইন্টারস্টিশিয়াল ভ্যাকেন্সি। জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। স্যার সেলফ ভ্যাকেন্সি। সেলফ ভ্যাকেন্সি আবার কি জিনিস? শুধু ভ্যাকেন্সি স্যার, শুধু ভ্যাকেন্সি। হ্যাঁ শুধু ভ্যাকেন্সি, শুধু ভ্যাকেন্সি না ভ্যাকেন্সি। ঠিক আছে ভ্যাকেন্সি। ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। এবার হচ্ছে আমরা এখানে ফিগার বি তে কে আছে? কে বলতে চাও? যে বলতে চাও বলে দাও। কৌশিক বাদে। ইন্টারস্টিশিয়াল। ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল। এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটম আছে। এই রোল 6 এটা বলেছে। 6 এর সাথে কি রোল 20?
আসিউর রহমান, জি স্যার, তুমি এগ্রি করো? মানে স্যার এটা মানে ইনক্লুশন মানে অন্য অ্যাটমের একটা ইন্টারস্টিশিয়াল। আচ্ছা ঠিক আছে, ও তো সেটাই বলেছে দেখো, কারণ ও শর্টকাটে বলেছে। এই দেখো এই অ্যাটম গুলো হচ্ছে ইয়েলো কালার, এই জি অ্যাটমটা হচ্ছে রেড কালার, তার মানে অবশ্যই এটা অন্য জায়গা থেকে আসছে, এই ম্যাটেরিয়াল থেকে আসেনি, তাই না? জি ও যে বলতে ইন্ডাস্ট্রিয়াল সাইট বলেছে, তুমি এগ্রি করো তো? এখানে ইন্ডাস্ট্রিয়াল জি ইফেক্ট জি বলি বা স্যার, ইন্ডাস্ট্রিয়াল সাইট বলি বা অ্যাটম বলি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন তাহলে আমি যাই উৎস। উৎস Yes, sir. এইখানে কি আছে? Sir, substitutional. হ্যাঁ, Substitutional. সাবস্টিটিউশনাল ডিফেক্ট আছে না? কিভাবে বুঝলাম আমরা, বলো তো, একটু জোরে বলতে হবে, মাইকটা Sir, কাছে নাও। এখানে একটা অ্যাটম আরেকটা অ্যাটমকে স্যার রিপ্লেস করছে। কোন অ্যাটমটা কাকে রিপ্লেস করেছে বলো তো? স্যার এখানে ইয়েলো একটা ইয়েলো থাকার কথা, ওখানে ইয়েলো রেড আছে, আসছে। রেড আছে। Yes, sir, একটা ইয়েলোর ইয়েলো জায়গায় ল্যাটিসকে রেড আসছে। রিপ্লেস করে নক অফ করে একটা রেড আসছে স্যার। রেড চলে এসেছে। এটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশনাল, তাই না? Yes, sir. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। 27 এর কাছে আমরা গেলাম, এরপরে আমরা যাই হচ্ছে কার কাছে যাব? অপূর্ব, ইয়েস স্যার। এবার আমাকে বলেন আপনি এটা কি? স্যার এটাও ইন্টারস্টিয়াল, হুম, এটাও স্যার ইন্টারস্টিয়াল অ্যাটম। ইন্টারস্টিশিয়াল, হ্যাঁ শব্দটা তুমি কি ঠিক বলতেছো? তুমি চিন্তা ভাবনা করে উত্তর দাও। জি স্যার, এখানে বড় অ্যাটম দ্বারা রিপ্লেস হচ্ছে, ওখানে ছোট অ্যাটম দ্বারা রিপ্লেস হচ্ছে। ওইটাকে কি বলে? ওইটাকে ইন্টারস্টিশিয়াল বলবো নাকি এটা বলবো? সাবস্টিটিউশন। সাবস্টিটিউট করেছে নাকি এটাকে রিপ্লেস করেছে না? জি শোনো, স্যার। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটম হচ্ছে আমাদের ওই যে আমাদের অ্যাটমের ইন্ডাস্ট্রিয়াল সাইট গুলো থাকে না, অক্টাইডাল টেট্রাইডাল সাইট গুলো, সেসব জায়গাতে যে বসবে সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাইট। ইন্ডাস্ট্রিয়াল সাইটে যে অ্যাটম গুলো বসবে তখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটম বা ইন্ডাস্ট্রিয়াল ডিফেক্ট বা ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। আর যদি একটা অ্যাটম নরমাল যে ল্যাটিস পয়েন্ট যেগুলো আছে, ল্যাটিস পয়েন্ট গুলোকে যদি ম্যাট্রিক্স অ্যাটমটাকে সরায় দেয়, ম্যাট্রিক্স অ্যাটম না হোক, ফরেন অ্যাটম হোক, আরেকটা ফরেন অ্যাটমকে সরিয়ে যদি আরেকটা অ্যাটম এসে বসে, সেটা হচ্ছে আমাদের সাবস্টিটিউট করেছে, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে সাবস্টিটিউশনাল অ্যাটম। এখন সাবস্টিটিউশনাল অ্যাটম হচ্ছে এইটা হচ্ছে আমাদের ছোট, এটা হচ্ছে ছোট, বাংলায় লিখি, এটা হচ্ছে বড়, তাই না? তাই সাবস্টিটিউশনাল অ্যাটম আমাদের দুই রকম হতে পারে, মানে ছোট সাইজে হতে পারে, সবকিছু যে ইন্ডাস্ট্রিয়াল সাইটে যা বসবে সেটা নাও হতে পারে, ঠিক না? তখন আমাদের এরকম হতে পারে। পরে দুটো হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, আর একটা হচ্ছে আমাদের শর্টকি ডিফেক্ট। আমরা একটু পরে এগুলো আসতেছি। এমনি কেউ কি পড়েছে এটা? হয়তো আমরা 1-1 এ পড়ে থাকতে পারি, বা এমনি হয়তো ফিজিক্সে আমরা পড়ে থাকতে পারি, বা কেমিস্ট্রিতে পড়ে থাকতে পারি। 1-1 এ দেখাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এগুলো আমরা আবার একটু পরে আবার একটু দেখবো, বেশি কিছু দেখবো না। এখন হচ্ছে এখানে দেখো, আমরা যদি একটা অ্যাটম এসে যদি বসে, তাহলে আশেপাশে অ্যাটম গুলো কি হয়? হ্যাঁ, তার মাঝে সে একটু নড়ে চড়ে বসবে না? মনে করো তোমাদের 4 জন আসো, 4 জনের মাঝখানে যদি আমি একজনকে জোর করে বসাই দিই, তাহলে কি হবে? তোমরা একটু চেপে চেপে বসবা না? হ্যাঁ, জি স্যার। জি যেরকম স্যার। একটা ইন্টারস্টিয়াল অ্যাটম এখানে যখন সে তখন কি করলো, তার এই যে রেগুলার যে তার যে ছিল সেখান থেকে সে একটু সরে যেতে হলো, তাই না? একটু সরে যেতে হলো তাকে, যে সে তাকে জায়গা দিল। যখন এবার সরে গেল, তার মানে কি জায়গাটার মধ্যে সরে যাওয়া মানে কি? আমরা আসি আমাদের মেকানিক্যাল মেটালার্জি ভাষায়, যদি সরে যায় তার মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় পজিশন চেঞ্জ করে সরে যায়, তার মানে কি তার শেপ চেঞ্জ হচ্ছে। শেপ চেঞ্জ হওয়া মানে কি? ডিসটরশন। হ্যাঁ, ডিসটরশন বলতে পারি বা ডিফরমেশন বলতে পারি, বা তাকে আমরা শেপ চেঞ্জ বলতে পারি। তাকে আমরা কোন ধরনের এখানে, তার মানে ডিসটরশন বা শেপ চেঞ্জ যখন হয় তখন তার আফটারমেথ কি? শেষের ঘটনাটা কি? স্ট্রেইন হলো, তাই না? এখানে তার মানে এই জায়গাটাতে আমাদের একটা স্ট্রেইন ডেভেলপ করেছে, একটা লোকাল একটা স্ট্রেইন ডেভেলপ করেছে। এই স্ট্রেইনটাই হচ্ছে আমার সবকিছুর চাবিকাঠি। এই স্ট্রেইনটাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা কতটুকু শক্ত হবে, হালকা হবে, দৌড়াবে নাকি তুমি সে ঘাট দ্বারা করে দাঁড়ায় থাকবে এক জায়গাতে, সেইটাকে সে কন্ট্রোল করবে। ঠিক আছে, কি পরিমাণ স্ট্রেন এনার্জি আসবে সেটার উপরে।
এখন হচ্ছে যে কখনো আমাদের অ্যাটম গুলো যদি সাবস্টিটিউট বড় একটা অ্যাটম যদি রিপ্লেস করে তাহলে সে বেশি দূরে দূরে চলে যাবে এগুলো, কারণ একে অপরকে সে বিকর্ষণ করবে, করে একটু দূরে দূরে চলে যাবে, তাকে অ্যাকোমোডেট করার জন্য সে জায়গা দিতে হবে, কারণ তার তো প্রত্যেকে নিজস্ব একটা এনার্জি ফিল্ড আছে, চাই এভাবে করে একটা ডিস্টরশন হবে, সেলফ ইন্ডাস্ট্রিয়ালও ডিস্টরশন হবে, সবচেয়ে বেশি ডিস্টরশন সেলফ ইন্ডাস্ট্রিয়ালই হয়। হ্যাঁ, ভ্যাকেন্সি তো মোটামুটি আমাদের ডিস্টরশন হয়, সেলফে বেশি কেন? এই অ্যাটম গুলো ইন্ডাস্ট্রিয়াল কি হবে, ছোট একটা অ্যাটম এসে বলবে, আর এখানে কি হবে সেলফ ইন্ডাস্ট্রিয়াল কি হবে, সে ইরেডিয়েশনের মাধ্যমে একটা বড় একটা এই একটা অ্যাটম এসে জোর করে একটা ইন্ডাস্ট্রিয়াল সাইডে যে বসে গেল, সেখানে সে অনেক বেশি ডিস্টরশন দিবে। আমরা নরমালি এইসব জায়গাতে আমরা পাবো না, ওগুলো রেডিয়েশনের বেলায় হয়, এছাড়া আমরা নরমালি এগুলো আমরা পাবো না। তো এখন আমরা যাই এইসব কথাবার্তা এগুলো আমরা নিজেরাই এগুলো পড়ে ফেলবো, এগুলো অনেক কিছু আমরা জানি, অলরেডি জানি, এগুলো এত কিছু আর জানানোর কিছু নাই। ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আর শর্টকি ডিফেক্টটা আমি এটা একটু পরে বলাবো, এটা গেল যে শর্টকি ফ্র্যাঙ্কেল আমরা একটু পরে দেখবো। এখন আসি স্ট্যাকিং ফল্ট। স্ট্যাকিং ফল্টটা কি, স্ট্যাকিংটা কি? আমরা যদি স্ট্যাকিংটা যাই, একটা পারফেক্ট ক্রিস্টালকে আমরা বলতে পারি স্ট্যাক অফ অ্যাটম লেয়ার্স। হ্যাঁ, যেরকম মনে করো যে এ বি সি বা এ সি বা এ বি, এরকম করে করে আমাদের অ্যাটমের লেয়ার গুলো একেবারে সাজানো থাকে না, এফসিসি বিসিসি হেক্সাগোনালে। জি স্যার। এইভাবে করে থাকতেছে সেটা। এখন মনে করো একটা, মনে করো এরকম একটা বিসিসি তে একটা এ বি এ বি এ বি আছে, এইটার ভিতর থেকে তুমি কোনোভাবে তুমি মনে করো একটা বি লেয়ারকে সরাই ফেললা, তাহলে লেয়ারটা কি দাঁড়ালো, এ বি ছিল, তারপরে হলো এ বি মিসিং, একটা মিসিং আছে এখানে, তারপরে আবার এ বি, এই যে একটা মিসিং হলো না, তার মানে কি তুমি স্ট্যাকিংটার মধ্যে একটা গলদ তৈরি করলা, ঠিক না, একটা ডিসরাপশন তৈরি করলা, সেটাই হচ্ছে ফল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্ট্যাকিং ফল্ট। কেন ফল্ট ক্রিয়েট হয় সেটা আমরা ডিসলোকেশন করার সময় দেখবো আমরা। তাহলে আমরা যদি দেখি এইখানে, যদি আমরা দেখি এখানে কি আছে, এ বি, আচ্ছা এখান থেকে দেখি, হ্যাঁ এ বি সি, এ বি সি, তারপরে আবার সি আছে, তো আবার এইখানে আমরা যদি দেখি এখানে কি আছে, সি এ বি, মানে এটার সাথে এটা মিলে গেল, তারপরে দেখো এখানে একটা সি একটা মিসিং, এই প্লেনটা এই জায়গাতে আর নাই, এই জায়গাটাতে সরে গেছে, সরে যে আবার এ বি সি, তাহলে কি হলো, এখানে একটা স্ট্যাকিং এর একটা বিচ্যুতি তৈরি হলো না? জি স্যার। এই বিচ্যুতিটাই হচ্ছে আমাদের স্ট্যাকিং ফল্ট। স্ট্যাকিং ফল্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যদি আমরা আন্ডারগ্রেডে স্ট্যাকিং ফল্ট নিয়ে আমরা তো পড়বো না। স্ট্যাকিং ফল্ট এনার্জি যেটা এস এফ ই, সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে ডিসলোকেশন কিভাবে মুভ করবে কি করবে না সেটাকে সে অনেকখানি কন্ট্রোল করে, কারণ আমরা স্লিপ সিস্টেম পড়ে আসছি, সবাই পড়ে আসছি না, অ্যাটলিস্ট তো মিনিমামটা তো জানি, স্লিপ সিস্টেম আমরা পড়েছি না, স্লিপ সিস্টেম তোমরা জানি আমাকে বলেছো, আমরা স্লিপ সিস্টেম দেখেছি কি এফসিসি তে থাকে কয়টা, 12টা ধরলাম, বিসিসি তেও দেখা যাচ্ছে যে আমরা 12 থেকে 24টা পাচ্ছি। হ্যাঁ, যদি এরকম যদি হয় তারপরে আমরা বলি কি এফসিসি অনেক ডাকটাইল, বিসিসি অত ডাকটাইল না, বলি না? জি স্যার। হ্যাঁ, তখন মনে কোশ্চেন আসে নাই, এফসিসি তো 12টা পাচ্ছি, বিসিসি তো 12টা পাচ্ছি, 24টা পাচ্ছি, তাহলে কেন এটা ডাকটাইল না? হ্যাঁ বলো। যে স্লিপ সিস্টেমই তো স্যার, ডিরেকশন আর ওই প্লেনগুলো, স্লিপ প্লেন স্লিপ ডিরেকশন গুলো তো সবগুলো অ্যাক্টিভেট হয় না স্যার সব টেম্পারেচারে, মানে বিসিসি এর হলো পরে অ্যাক্টিভেট হয় হাই টেম্পারেচারে এরকম। না না না, কিছু আছে তো তোমার যে টোটাল রুম টেম্পারেচারই অনেকগুলো অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ওইখানে মেইন রোলটা প্লে করছে হচ্ছে স্ট্যাকিং অ্যাটমিক ডিসটেন্স। না 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 না, স্ট্যাকিং ফল্ট এনার্জি হচ্ছে মেইন রোল প্লে করতেছে। স্ট্যাকিং ফল্ট এনার্জির উপর বেস করে যে আমাদের কি কারণে ক্রস স্লিপ বলে কিছু টার্ম আছে, কোথায় ক্রস স্লিপ হবে আর কোথায় তোমার গ্লাইড হবে, এই জিনিসগুলোকে নির্ভর করছে। যখন এগুলোকে যখন আমরা কন্ট্রোল করছি তখন ওগুলো আছে, তোমরা যেগুলো বলছো সেগুলো আছে, হ্যাঁ, কিন্তু মেইনটা হচ্ছে তার স্ট্যাকিং ফল্ট এনার্জি। এসসি বিসিতে স্ট্যাকিং ফল্ট এনার্জিটা ডিফারেন্ট হওয়ার জন্য ডিসলোকেশনের মুভমেন্ট ডিফারেন্ট হয়ে যায়, তখনই আমাদের তার ভিতরে ইনহেরেন্ট প্রপার্টিতে বিশাল পরিবর্তন চলে আসে। ঠিক আছে, অ্যাটমিক ডিসটেন্স সেন্সার ওগুলো আছে কিন্তু ওগুলো অত বেশি না। তাহলে এইভাবে করেই আমরা হয়। এখন এখানে একটা ভাগ করেছে ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক হচ্ছে তোমার ভিতরে ছিল, তুমি এটা গাইড করে দিলা, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক, আর বাইরে থেকে যদি একটা হাফ লেয়ার নিয়ে আসো, একটা ডিসলোকেশন একটা প্লেন নিয়ে আসো, সেটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক। প্ল্যানার ডিফেক্ট সেগুলো হচ্ছে মেইনলি সারফেস বাউন্ডারি, গ্রেন বাউন্ডারি, এগুলো আমি পড়াবো না, এগুলো তোমরা নিজেরা একবার রিডিং করলে তোমরা পেরে যাবা।
এখানে এক্সট্রা কথাবার্তা অত কিছু নাই। গ্রেন বাউন্ডারি আমরা জানি, গ্রেন বাউন্ডারি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জিনিস। মানে গ্রেন বাউন্ডারি হচ্ছে আমাদেরকে কন্ট্রোল করবে অনেকখানি স্ট্রেংথ কোথায় আছে। কারণ কি গ্রেন বাউন্ডারি এরকম একটা বড় একটা গ্রেন আছে আর এরকম ছোট ছোট অনেকগুলো গ্রেন আছে। একটা ডিসলোকেশন, এটাকে যদি আমরা ডিসলোকেশন মুভ করি, সে কি করবে, এখানে এসে বাধা পেলো, বাধা পেয়ে এই বাধাটাকে যদি সে কাটায় উঠতে পারে তাহলে সে দাম করে আবার অনেকখানি ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে, তাই না? আবার যদি আমাদের ছোট ছোট এরকম গ্রেন হয় তাহলে কি হলো, মনে করো এখানে একই পরিমাণ ডিস্টেন্সে আছে অনেকগুলো গ্রেন, তখন আমাদের ডিসলোকেশন কি হলো, এই মানে এই ইউনিভার্সিটিটাকে বলতেছি ডিসলোকেশন। হ্যাঁ, এখানে এসে এই বাউন্ডারিতে বাধা পেলো, বাধাটাকে সে ছুটে আবার বাইরে হলো, একটু গেলে আবার বাধা পেলো, আবার সে ছুটে বাইরে হলো, আবার বাধা পেলো, আবার বের হলো, আবার বাধা পেলো, আবার বের হলো, এরকম করে করে সে বারবার বাধা পাচ্ছে না? জি স্যার। বারবার যত বাধা পাবে তার মানে কি হচ্ছে, তার তার স্ট্রেন সে ডিফর্মেশন হতে তত ডিলে হচ্ছে, যত ডিফর্মেশন হতে ডিলে হচ্ছে তার মানে কি আমাদের ন্যাচারাল স্ট্রেংথ তত বেশি পাচ্ছি, ন্যাচারাল স্ট্রেংথ বেশি পাচ্ছি। আর এখানে কি ছিল, সেই একবার এই বাধাটা পার হয়ে মনে করো এই একই ডিসটেন্স, মনে করো এই ডিসটেন্সের নাম দিলাম হচ্ছে 2 মিলিমিটার। হ্যাঁ, সেই 2 মিলিমিটার সে এক টানে পার হয়ে চলে গেল, পার হয়ে যে এখানে যে আবার নেক্সট বাধা পেলো। আর এখানে কি হলো, এতগুলো আমাদেরকে আছে ছোট ছোট গ্রেন, সে প্রত্যেকটা গ্রেন বাউন্ডারিতে সে বাধা পাচ্ছে, তাই না? এইভাবে করে করে বাধা পেয়ে তার আমাদের স্ট্রেংথ বাড়ে। সেজন্য আমরা হল প্যাচের নাম শুনেছি, হল প্যাচ রিলেশনশিপ। স্যার 1-1 এ পড়াইছিল কিন্তু মনে নাই এখন আর কি। ওই যে গ্রেন সাইজ যত ছোট হবে তত তোমার স্ট্রেংথ তত বাড়বে, ঠিক আছে? যত তোমার স্ট্রেংথ গ্রেন সাইজ যত ছোট হবে তত তোমার স্ট্রেংথ বাড়বে। তার মানে কি দেখো এখানে গ্রেন সাইজ অনেক ছোট না, যত ছোট হবে ডিসলোকেশন মুভমেন্ট তত বাধা পাচ্ছে, তত আমাদের স্ট্রেংথ তত বাড়বে। তার মানে কি গ্রেন বাউন্ডারি এরিয়া আমার যত বাড়বে আমাদের তত বেশি আমাদের কি হবে, গ্রেন বাউন্ডারি এরিয়া বাড়বে। কেন, ছোট ছোট রিফাইন গ্রেন যত বানাইতে পারবো তত আমাদের গ্রেন বাউন্ডারি এরিয়া বাড়বে, গ্রেন বাউন্ডারি এরিয়া যত আমাদের বাড়াইতে পারবো তত আমাদের স্ট্রেংথ তত বেড়ে যাবে, ঠিক না? আমাদের একটা লার্জ গ্রেনের তুলনায় এখানে যদি 100টা গ্রেন থাকে সেটা আমাদের জন্য বেটার, তাই না? স্ট্রেংথ যদি বাড়াতে চাই সেটা আমাদের জন্য বেটার, আর ডাক্টিলিটির জন্য হচ্ছে বড় গ্রেন থাকলে বেটার। সেজন্য অনেক সময় আমরা অ্যানেলিং শব্দটা শুনেছি, হিট ট্রিটমেন্টে অ্যানেলিং আর নরমালাইজিং। অ্যানেলিং এবং নরমালাইজিং এর মধ্যে পার্থক্য কি, অ্যানেলিং করে আমরা গ্রেন বড় করি, স্ট্রেসটাকে রিলিফ করি যেন ভিতরে ম্যাটেরিয়াল স্ট্রেংথটাকে একটু কমানোর জন্য, আর নরমালাইজিং করে গ্রেনগুলোকে আমরা ছোট ছোট করি স্টিলের জন্য তার স্ট্রেংথ আমরা বাড়াতে পারি। এটার পরে ফেজ বাউন্ডারিটা, ফেজ বাউন্ডারি তোমরা তো লাস্ট টাইম করছো। আচ্ছা, আমরা আসি একটু, আচ্ছা থিওরিটিক্যাল শিয়ার স্ট্রেংথ। থিওরিটিক্যাল শিয়ার স্ট্রেংথ এটা তোমরা নিজেরা করতে হবে। তো কাগজ কলম আছে? আচ্ছা আসছে না, এটা কালকে করাবো। হ্যাঁ, আজকে না, এটা কালকে করাবো। আজকে আমি একটু এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি কালকে যদি পারি বিকেলে তোমাদের থিওরি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সকালে আমি পারছি না, সকালে আমি একেবারেই পারছি না। আমি যদি পারি তোমাদের কালকে থিওরি ক্লাসটা বিকেলে নেওয়া যায় কিনা আমি চেষ্টা করবো। তাহলে স্যার ওই মানে আমাদের যে প্রেজেন্টেশনটা, তাহলে ওটার ফাইলটা কি দিয়ে দিবেন আজকে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আর কি স্যার, প্রেজেন্টেশন জমা দেওয়ার জন্য। হ্যাঁ, আমি তো অ্যাসাইনমেন্ট তৈরি করে দিয়ে দেবো তোমাদেরকে। এখন তোমরা একটু পরে 10-15 মিনিটের মধ্যে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা জমাটা কালকে 1টার মধ্যে। জমা কালকে মনে করো যদি কালকে 3টা থেকে শুরু করি তাহলে আড়াইটা থেকে শুরু করলে 2টা পর্যন্ত জমা দেওয়ার সময় থাকবে, ধরে নাও 2টা পর্যন্ত সবার জন্য। হ্যাঁ, জমা দেওয়ার টাইম থাকবে 2টা পর্যন্ত। আর প্রেজেন্টেশনের টাইম কতটুকু বলেছিলাম? 3 মিনিট না? জি স্যার, 3 মিনিট করে স্যার, 3 মিনিট করে। হ্যাঁ, স্লাইড কিন্তু টাইটেল স্লাইড সহ 4 থেকে 5টা বেশি কিন্তু বানাবে না, 3 মিনিট করে আমরা বলবো। আর হচ্ছে আমাদের সেশন চেয়ার থাকার কথা ছিল, আমি না ভুলে গেছি। সেশন 1 যেটা গ্রুপ 1 এর জন্য সেশন চেয়ার হচ্ছে রোল 44 আর 46 মনে হয়, তাই না? জি স্যার, আমি আর হানিফ গ্রুপ 1 এর জন্য। আর গ্রুপ 2 এর জন্য হচ্ছে আমি ভুলে গেছি। প্রিন্স স্যার মানে রোল 10 আর 6 আর কি। রোল 10 আর 6, রোল 10 আর 6, রোল 10 আর 6। আচ্ছা, রোল 10 আর 6, রোল 10 তো আজকে নাই। আচ্ছা ঠিক আছে, 44 46। আর তবে আচ্ছা ঠিক আছে, আজকে প্রথম প্রেজেন্টেশন দেখে আমি কিছু বললাম না, কিন্তু নেক্সট বার কিন্তু হচ্ছে শুধু ছেলেরা বললে হবে না, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমি কোনো কোটা সিস্টেম চালু করতে চাই না কিন্তু,
তোমাদেরকে ফিমেল যারা তোমার স্টুডেন্ট আছে তোমাদেরকে কিন্তু আগাতে হবে, হ্যাঁ, বলতে হবে আমি নিজে চুজ করে চাই না, তোমরা নিজেরাই আসতে হবে, নিজেরা এসে বলতে হবে যে আমরা করতে চাই, ঠিক আছে? সেশন চেয়ারের কাজটা তোমরা যারা আছো 44 আছো তো মানে? জি স্যার ওয়াস। জি স্যার। আচ্ছা শুধু আচ্ছা ঠিক আছে, তোমাদের সেশন চেয়ার যেটা হচ্ছে তোমরা একজন একজন করে চেয়ার যে সে ওয়েলকাম করবা, ওয়েলকাম করে হচ্ছে একজনকে তোমরা ইনভাইট করবা যে তুমি আসো, তুমি এবার প্রেজেন্ট করবা রোল ওয়াইজ প্রেজেন্ট করবে। করার সময় কো চেয়ার হচ্ছে টাইমটা খেয়াল রাখবে, 3 মিনিট হতো 2 মিনিট হয়ে গেলে সে একবার একটা বলবে যে 2 মিনিটস গন, মানে 1 মিনিট লেফট, এরকম একটা কিছু একটা বলবা আর কি। বলার পরে 3 মিনিট হওয়ার পরে তুমি তাকে স্টপ করে দিবে। স্টপ করে দেওয়ার পরে চেয়ার যে সে হচ্ছে জিজ্ঞাসা করবে, একটা কোশ্চেন জিজ্ঞাসা করবা এথিক্স এর উপরে বা যেটা প্রেজেন্টেশন যেটার উপরে, মানে আমার সব প্রেজেন্টেশন এরকম চেয়ার কো চেয়ার থাকবা, এরপর প্যানেলও ঢুকাবো। তোমরা কোশ্চেন করবা, তুমি একটা চেয়ার একটা কোশ্চেন করবে, কো চেয়ার একটা কোশ্চেন করবে, তারপর হচ্ছে অডিয়েন্স থেকে কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমরা দেখবো। সেই কোশ্চেন হওয়ার পরে তারপরে হচ্ছে চেয়ার তাকে আবার থ্যাংক ইউ বলে পরের জনকে আহ্বান করবে। তার মানে চেয়ারের কাজ হচ্ছে কি পুরোটাকে কন্ডাক্ট করা, শুরু করা, শেষ করা, নতুন জনকে আনা, সবকিছু হচ্ছে চেয়ারের কাজ। কো চেয়ারের কাজ কি হবে? কোশ্চেনও করা, আর হচ্ছে তার হচ্ছে টাইম কাউন্ট খেয়াল রাখা, আর হচ্ছে প্রেজেন্টার বানানো। হ্যাঁ, আমি চেয়ার কো চেয়ার হচ্ছে একজন একজন করে প্রেজেন্টার বানাবে, তার প্রেজেন্ট শেষ হয়ে গেলে তাকে প্রেজেন্টার থেকে তাকে রিমুভ করে দিবে, ঠিক আছে? স্যার প্রেজেন্টার বলতে কি বুঝালেন? মানে আমি এই যে দেখো মনে করো তোমাকে আমি যদি তোমাকে প্রেজেন্টার না বানাই তুমি তাহলে স্লাইড প্রেজেন্ট করতে পারবে না, আচ্ছা শেয়ার করতে পারবো। এই যে এখন তুমি হচ্ছে দেখো উপরে চলে আসছে তোমার নাম, প্রেজেন্টার লিস্টে চলে আসছে, আমার নামের সাথে তোমার নাম চলে আসছে, জি স্যার তুমি বুঝতে পারছি। প্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর নেক্সট বার আস্তে আস্তে আমি প্যানেল করে দেবো, প্যানেল থাকবে, যারা প্যানেলের সবাই কোশ্চেন করবে, প্যানেল থেকে কোশ্চেন হবে আমাদের পরের সেশন, মানে এরকম প্রেজেন্টেশন গুলোতে আমরা একটা পোস্টার প্রেজেন্টেশন শিখবো, সেগুলো কিন্তু আমাদেরকে এখানে করেই শো করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকে একটু আড্ডা আমি শেষ করে দিলাম, সরি ফর দ্যাট। ধন্যবাদ সবাইকে, তোমরা লিভ নিতে পারো। ও অ্যাটেন্ডেন্স দেইনি, অ্যাটেন্ডেন্স দেইনি হচ্ছে কত তারিখ? আচ্ছা 6 তারিখ স্যার আজকে। এই রাবিন আসছেন না? 15 ব্যাচের ও আসেনি। আচ্ছা, তারপর হচ্ছে স্টুডেন্ট নাম্বার আশিস, স্টুডেন্ট নাম্বার 2 গালিব, 3 তানভীর, Yes, sir. 4 কাকিব, 5 সুজন, Yes, sir. Yes, sir. 6 আয়হান, 7 Yes, sir. সীমান্ত, 8 রোমান, 9 রুবেল মিয়া, 10 অ্যাবসেন্ট। Yes, sir. 11 সাফায়াত, 12 মুতাসিম, 13 রাফসান, 14 অ্যাবসেন্ট। পার্মানেন্ট যদি কেউ হয় সেটা আমাকে বললো সিয়ার। 15 আহসান, 16 তুহিন, 17 ফাহিম, 18 অ্যাবসেন্ট। পার্মানেন্ট স্যার। 19 সাজ্জাদ, 20 আসিউর, 21 নাহিদ, 22 খালিদ, 23 পার্মানেন্ট। জি স্যার পার্মানেন্ট। 18 23 আরেকটা কি 33? 36 আচ্ছা। 24 নাজমুল, 25 কায়সা, 26 absent, 27 উৎস, 28 আসিফুর, 29 মুনতাকা, 30 ত্রয়ী, 31 সাদিকা, 32 absent. Yes, sir. Sir, 32 আমি 31 অন্যজন। Oh, sorry, 31 absent. 33 Najmul, 34 Fuad, 35 Shourab, 36 permanent absent, 37 Abdullah, 38 Arif, 39 Mahabub, Yes, sir. Utshab. এই উৎসব কথা বলো না কেন? Yes, sir. 41 অপূর্ব, 42 শুভেন্দু, 43 নাদিয়া, 44 হানিফ, 45 ইসমাইল, 46 absent. না স্যার 46 আছে। ও 46 আসো, কই তুমি? স্যার আমাকে ওই যে প্রেজেন্টার বানাইছেন তো তাই মনে উপরে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। 47 তারিফ, 48 absent, 49 শাহরিয়ার, 50 আতিক। Yes, sir. তাহলে absent হচ্ছে রাবিন
15 ব্যাচের রাবিন, 15 না 14 ব্যাচের রাবিন ভুলে গেছি, 15 এর রাবিন, আর হচ্ছে তোমাদের ব্যাচের হচ্ছে রোল 10 14 26 31 48, ঠিক আছে? তোমরা হচ্ছে এই কয়দিন হচ্ছে তোমরা অ্যাবসেন্ট, এই আর কি। তো আমি লিখে নিই। আমার এখানে আমি অ্যাবসেন্টের লিস্ট তোমাদের দেখা একটা ফাইলে আমি এডিট করে করে বসাই দিই, যদি কারো ওখানে কোনো সমস্যা থাকে মনে করেন ভুল করেছে আমাকে নোটিফাই করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ, আমরা কালকে আমরা আবার আসবো, হোপফুলি কালকে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা লিভ নিতে পারো, আমি ক্লোজ করে দেবো। থ্যাংক ইউ।